আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করতেছি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই অবগত আছো, গত প্রায় 6টি ক্লাসে আমরা এই অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করতেছি। বৃত্ত সংক্রান্ত সম্পদ্য, তারপর পর্যায়ক্রমে উপপাদ্য পড়াচ্ছি 20 থেকে শুরু করে। এর আগে যেহেতু আমরা প্রথম বর্গে আগে পড়িয়েছি, এই জন্য 20 উপপাদ্য 20 থেকে বাকি উপপাদ্যগুলি পড়িয়েছি এবং অনুশীলনী কিছু এক্সারসাইজ আমি করে দিয়েছি। আজকে আরেকটা অনুশীলনী করিয়ে তারপর আমরা উপপাদ্য 25 করব আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা তোমরা অবশ্যই শিওর করে জানাও আমাকে মেসেঞ্জারে, আর লাইভ ক্লাসে মেসেজ দাও। আর যারা আসে নাই তাদেরকে আসার জন্য আহ্বান করো, শেয়ার করে দাও যে ক্লাসটা দেখা যায় কিনা। আবির আর্টস দেখা যায়, রূপক 2 জন। আচ্ছা, আমরা অষ্টম অধ্যায়ের 8.3 করাচ্ছিলাম, 8.2 এর এক্সট্রা করেছি। 3 কিন্তু আমি 3 নাম্বারটা করানো হয়েছে, এটার মিল ছিল বিদায়। আমরা আজকে করাবো এখন 1 নাম্বার। 1 আর 3 দুইটাই করাই দিও, বাকিগুলি তোমরা নিজেরা করবে একই রকম, বেশি একটা পরিবর্তন না। আমরা জানি এই উপপাদ্যের এক্সট্রাগুলি অনুশীলনীগুলি কি সূত্র দিয়ে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই জাতীয় সম্পদ্য দিয়ে, এই সূত্র দিয়ে, তাই না? আর আজকে কি করব আমরা? আজকে শিখাবো যে বলা আছে ত্রিভুজের দুটি কোণের সমদ্বিখণ্ড। একটা হলো সমদ্বিখণ্ড পি বিন্দুতে বহির্দ্বিখণ্ড কিউ বিন্দুতে মিলিত হলে একটা ত্রিভুজ ছিল। প্রথমে কি ছিল? ত্রিভুজ, আমি একটু বেসিকটা দেখাই। প্রশ্নটা বলছে একটা ত্রিভুজের এ বি সি, একটা ত্রিভুজ এর দুটি কোণের সমদ্বিখণ্ডক, মানে অন্তর্দ্বিখণ্ডক হবে। অন্তর্দ্বিখণ্ডক বলার প্রয়োজন হয় না। এই বি কোণের সমদ্বিখণ্ডক এই সি কোণের সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়। কোথায় মিলিত হলো? পি বিন্দুতে। এবং সেটা এই পাশে লিখি। এবং দুই বাহুর বর্ধিত করলে, যদি আমি এটা বর্ধিত করে দিই, এটা যদি বর্ধিত করে দিই, স্কেল দিয়ে করতে হবে অবশ্যই। এটার নাম দিলাম কি? ই। আর এটার নাম দিলাম এফ। এফ পর্যন্ত যদি বর্ধিত করি, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার সমদ্বিখণ্ড কিউ বিন্দুতে মিলিত হয়। তার মানে এই যে কোণটা দেখো, এই যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করো, এই, এবং এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করো, এখানে কিউ বিন্দুতে মিলিত হয়। তবে দেখো বি কিউ সি পি একটা চতুর্ভুজ, বি কিউ সি পি একটা কি চতুর্ভুজ। এই চতুর্ভুজটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে এখানে একটা বৃত্ত আছে, তাই না? এখন বৃত্ত যদি আমরা আঁকতে চাই, দেখো কি লাগছে? সমবৃত্ত। তাই আমরা উপপাদ্য 23 কি বলেছিলাম? যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ। অন্তর্লিখিত চতুর্ভুজের যদি আমি একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ আঁকি এরকম, তবে এই বিপরীত কোণ দুই সমকোণ। এখন যদি আমি এই 4টা বিন্দুতে একটা বৃত্ত কল্পনা করি, যদি এরকম একটা কেন্দ্র থাকে, আর এখানে যদি আমরা বৃত্ত অঙ্কন করতে পারতাম, হ্যাঁ, তবে এই বিন্দু 4টি দেখো, এটা হলো বি, এটা হলো কিউ, এটা হলো সি, এটা হলো পি, তাই না? এটা হলো সমবৃত্ত। এটাকে সমবৃত্ত বলা হয়। বি কিউ সি পি সমবৃত্ত, এটা প্রমাণ করতে হবে। দেখো লেখা আছে বিপি, উল্টা বলছি আমি, বিপি বি কমা পি কমা সি কমা কিউ সমবৃত্ত। সমবৃত্ত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বিপরীত কোণ দুই সমকোণ হতে হবে। সমবৃত্ত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে বিপরীত কোণ দুই সমকোণ হতে হবে। বুঝতে পেরেছো তো? অবশ্যই। আমরা প্রমাণ করব এই যে বিপরীত কোণ চতুর্ভুজের, এই দেখো এই অংশটা, এই মাঝখানে একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই অংশটা আর এই অংশটা, এটা আমরা দুই সমকোণ প্রমাণ করব। আচ্ছা, এটা আমি পরে দিই, আপাতত ক্লিয়ার রাখি, তাহলে আবার বুঝতে পারবো না তোমরা। এই আচ্ছা, এখন দেখো বিশেষ নির্বাচনটা
প্রশ্ন থেকে লিখবা এ বি সি ত্রিভুজ এর এ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কি বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে, না লিখে লিখবা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করো যে না লিখে কি লিখতে হবে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, বি কমা পি কমা সি কমা কিউ সমবৃত্ত। জি স্যার, ক্লিয়ার, ধন্যবাদ মেহেদি হাসান রূপক। আচ্ছা, এখন আমরা কি করব, অঙ্কন, অঙ্কনের বিবরণও তেমন আছে একটু, অঙ্কনের বিশেষ নির্বাচন লিখি নাই, তোমরা অঙ্কনের বিবরণ থেকে আমি লিখে দিচ্ছি। অঙ্কন কি লিখবো, এ বি কে ই পর্যন্ত এবং এ সি কে এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি। আর তাহলে বহির্দ্বিখণ্ডক বি ও সি বিন্দুর বহির্দ্বিখণ্ডক, তাহলে বহি লেখা আছে দেখো, বহির্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক দ্বয় কোন কোণের বহির্দ্বিখণ্ডক, তাহলে বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক, ঠিক আছে। তাহলে আমি, ঠিক আছে, বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর কোথায়, কিউ বিন্দুতে মিলিত হবে। তাহলে বহির্দ্বিখণ্ডক দ্বয়, বহির্দ্বিখণ্ডক বলতে বহিঃকোণ যে আছে বি কোণের এবং সি কোণের উহা কিউ বিন্দুতে মিলিত হলো প্রমাণ। প্রমাণ আমরা এই প্রমাণটা করব সরল কোণ দুই সমকোণ দিয়ে। সরল কোণ মানে কি, দুই সমকোণ। মেহনাজ বিজ্ঞান শাখা, রোল 12। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আবির। আচ্ছা, লাইভ ক্লাসে স্টুডেন্ট খুবই কম, তারপর চেষ্টা করি একটু বোঝানোর চেষ্টা করতে, যাতে পড়ে তারা দেখে উপকৃত হয়। হ্যাঁ, আচ্ছা, একটু দেখো সরল কোণ কি জিনিস। এই দেখো একটা রেখা টানলাম, নাম দিলাম এ ই। এখানে যদি বি হয়, এখানে দেখো এই রেখাটা, এই রেখা যদি হয়, এই রেখা হয়, কয়টা কোণ হলো, অনেকগুলি কোণ না। আমি যদি এই কোণটা আর এই কোণটা দুই সমকোণ লিখতে পারি না। এখানে দেখো ই লেখা আছে, এখানে পি বিন্দু, এখানে সি বিন্দু, এখানে কিউ বিন্দু, এই একটা সরল কোণ। এ ও ই সরল কোণ, তাই না। কোণ এ বি ই একটি সরল কোণ। সুতরাং এই কোণটাকে দুইটা অংশ বিভক্ত করি সি দিয়ে, এ বি সি প্লাস সি বি ই সমান কত, সরল কোণ মানে কি, সরল কোণ 180 ডিগ্রি লিখে দিই। হ্যাঁ, 180 ডিগ্রি মানে দুই সমকোণ। এখন যদি সবগুলিকে আমি হাফ করে দিই, তখন কি হয়, হাফ এ বি সি প্লাস হাফ সি বি ই সমান 90 ডিগ্রি। হাফ এ বি সি মানে কি বলো, একটু ভালো করে খেয়াল করো চিত্রের দিকে। এই হলো এ বি সি, তাই না। এই এ বি সির অর্ধেক যদি আমি এটা মুছে দিই, এইটাকে অর্ধেক হবে না, এর নাম কি হবে, পি বি সি। সুতরাং পি বি সি প্লাস পি বি সি, আর এই কোণের অর্ধেক কোণটা, এই অংশটুকু, যেটা একটু মুছে দিই যদি আমরা, সি বি কিউ সমান 90 ডিগ্রি। এই হলো 1 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণ বুঝতে পারলে বাকিটা বুঝতে পারবা, একেবারেই সহজ। যে আমরা 1 নম্বর সমীকরণ তো বুঝতে পারছি নাকি। আমি আবার বলি, এই চিত্রে এই অপশনটা, এই অর্ধেকটা আমি এখন নিয়ে দেখাইলাম যে এ বি ই একটা সরল কোণ।
180 ডিগ্রি। এ বি সি প্লাস সি বি ই, এটাকে দ্বিখণ্ডিত করে এটা দিলাম 180 ডিগ্রি। প্রত্যেকটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, হাফ এ বি সি হাফ সি বি ই, এটা 90, 180 অর্ধেক 90। হাফ এ বি সি কি, এ বি সি কোণের অর্ধেক হচ্ছে পি বি সি, আবার সি বি এর অর্ধেক হচ্ছে সি বি কিউ। এটাই লিখছে এখানে দেখে দেখে, তাই না? আমরা যদি এই অপশনে যে কাজ করি সেই অপশনেই একই কাজ করব, তারপর দুইটা যোগ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার আচ্ছা দেখা যায় কতটুকু একটু দেখি। এখানে লিখি আবার কোণ এ সি ই এফ একটি সরল কোণ, তাই না? কত? 180 ডিগ্রি। সুতরাং এই সরল কোণকে আমরা দুটো অংশে বিভক্ত করতে পারি, এ সি বি প্লাস বি সি এফ সমান 180 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, এ সি এফ মানে 180 ডিগ্রি, এ সি বি প্লাস বি সি এফ। আমি জানি অনেকেই মনে করতেছে যে জ্যামিতিক ক্লাস করে কি হবে। আরে বুকারা, জ্যামিতি ক্লাস দিয়ে তুমি পাস করতে পারবা ফাইনাল পরীক্ষায়। আর জ্যামিতি ক্লাস যারা করে, জ্যামিতি যারা পারে তারাই এ প্লাস পাবে। হ্যাঁ, তুমি যদি পাশের চিন্তা করো তখন জ্যামিতি না করলেও হবে, এটা সত্য। কিন্তু জ্যামিতি দিয়েই তোমার পাস হবে। জ্যামিতি একমাত্র সহজ যা বই থেকে হুবহু আসে। আচ্ছা, তাই এ সি বি এর অর্ধেক কি পি সি বি লেখা যায়, বা সবগুলোর অর্ধেক 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে এ সি বি প্লাস হাফ বি সি এফ সমান 90 ডিগ্রি। ঠিক আছে? বা এইটাই হচ্ছে সিপিবি, যে হাফ এসিবি, হাফ এসিবি মানে সি পিসিবি, পিসিবি ভুল হয়েছে, এটা হবে কি সি বর্ণটা ঠিকই থাকবে, পিসিবি প্লাস হাফ বিসিএফ মানে বিসি কিউ, বিসি কিউ সমান 90 ডিগ্রি। এ হলো 2 নং। এখন যদি 1 নং 2 নং যোগ করি কি হয়? 1 যোগ 2 খুবই সহজ, কিন্তু বাম যোগ বাম ডান যোগ ডান, পি বি সি প্লাস সি বি কিউ। এই দেখো বাম পক্ষ যোগ এই বাম পক্ষ, পি সি বি প্লাস বি সি কিউ সমান 90 যোগ 90, তাই না? আচ্ছা, এখন দেখো কোন দুইটা কোণ যোগ করলে একটা হয়। পিসিবি, এই দুইটা কোণ যোগ করলে কি হয়? এই দুইটা কোণ যোগ করলে কি হয় সেটা একটু দেখো। পি পিবিসি প্লাস সিপিবি সমান কি লেখা যায়? এই দুইটা কোণকে লেখা যায় সিসি যদি চলে যায় পি বি কিউ। আমরা কিন্তু এখানেই লিখতে পারতাম, যাই হোক এখানে লিখি। দেখো মাঝখানে কি আছে? সি। আর এই পাশে দেখো এই সি সি আছে, সি বাদ গেছে, বিপি পিবি কিউ। এটা দেখো বিবি যদি চলে যায় কি লেখা যায়? পিসি কিউ সমান 180 ডিগ্রি। এখন চিত্রের দিকে তাকাও, পিবিসি সরি পিবি কিউ মানে এই যে এই কোণটা, আর পিসি কিউ মানে এই কোণটা। এই দুইটা কোণ মানে কি চতুর্ভুজের বিপরীত কোণ, চতুর্ভুজের বিপরীত কোণ। ক্লিয়ার? আমরা চতুর্ভুজের বিপরীত কোণ পেয়ে গেলাম, 2 সমকোণ। ক্লিয়ার? কি চতুর্ভুজের? সুতরাং চতুর্ভুজ নাম কি বলতো? বি পি সি কিউ এর এই চতুর্ভুজের
দেখো বিপরীত কোণ, এই যে এই কোণ আর এই কোণ দুই সমকোণ হয়ে গেল। এই যে উপরে দেখো কি এটি লিখি আবার, PBQ প্লাস PCQ সমান 180 ডিগ্রি। এর বিপরীত কোণ লিখে দিয়ে না, এখানে সুন্দর হবে বিপরীত কোণ। এই চতুর্ভুজের বিপরীত কোণ এত এত দুই সমকোণ। এবং কি কোণ এটা? দুই সমকোণ হতে এটা কি সরল কোণ না? এবং এবং এই PBQ ও কোণ PCQ কি সম্পূরক কোণ, সম্পূরক কোণ। সম্পূরক কোণ যদি হয় তবে আমরা বি পি কিউ বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি কি সমবৃত্ত প্রমাণিত। যদি চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ হয়ে যায়, চতুর্ভুজের বিপরীত কোণ দুই সমকোণ যদি হয়েই যায় তবে বলতে পারবো এই বিপরীত কোণ দুইটা পরস্পর কি সম্পূরক কোণ। তাই PBQ এবং PCQ সম্পূরক কোণ। সম্পূরক কোণ হওয়ার কারণে আমরা কি লিখতে পারি, B, P, C, Q বিন্দু চারটি সমবৃত্ত। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার একটু দেখো প্রমাণ থেকে যে ABC একটা সরল কোণ 180 ডিগ্রি। ABC কে দুইটা অংশ, ABC প্লাস CBE সমান 180 ডিগ্রি। প্রত্যেককে দুই দ্বারা ভাগ করেছি, তো হয়ে গেল PBC প্লাস এটা কি হবে CBQ। ঠিক আছে, PBC CBQ সমান 90 ডিগ্রি, 180 অর্ধেক 90। অনুরূপ ভাবে ACF একটা সরল কোণ যদি ধরি, সেটা ক্ষেত্রে লেখা যায় ACB প্লাস BCF সমান 180 ডিগ্রি। যদি দুই দিয়ে ভাগ করি সবগুলিকে, তখন আমরা লিখতে পারি PCB প্লাস BCQ, PCB প্লাস BCQ 90 ডিগ্রি। এখন 1 নং 2 নং যুগ ধরি, যুগের আগে কিন্তু আমরা লিখতে পারতাম এটা সহজ করে আরো, যে BB চলে গেলে কি থাকে PCQ, এখানে লিখতে পারতাম কি PBQ। আমি এখানে এসে যোগ করছি, দেখো এখানে যোগ করা যায়, তো এখানে এসে যোগ করছি, এখানে এসে যোগ করছি। তো এইটা হলো এই চতুর্ভুজের বিপরীত কোণ। কি চতুর্ভুজের PBPCQ এর বিপরীত কোণ দুইটা সম্পূরক কোণ হয়, বা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে সম্পূরক কোণ, তাই বিন্দু চারটি সমবৃত্ত। আশা করি সবাই একেবারেই বুঝতে পেরেছ, তাই না? আচ্ছা, তোমরা আরেকটু খাতায় অবশ্যই লিখতে হবে, এই প্রশ্নটা না লিখলে কিন্তু পারবে না, লিখে মুখস্থ করতে হবে। হ্যাঁ, আমরা যদি একটা কিছু যতটুকু আলোচনা করতে পারি, কিছু সংজ্ঞা বা উপপাদ্য 25 যদি আলোচনা করতে পারি ভালো হয়, তাই না? 25 উপপাদ্য 25 করার আগে আরো কিছু তথ্য জানতে হবে, যে বৃত্তের ছেদক কি, স্পর্শক কি, এগুলি জানতে হবে। যেমন দেখো আমি একটু দেখাই কি স্পর্শক ও এই ছেদক, এগুলো আগে ক্লিয়ার হইতে হবে। স্পর্শক আর ছেদক কি? যেমন একটা বৃত্ত, এখানে যদি রেখা টানি PQ, এটা কিন্তু স্পর্শ করে নাই। প্রথম চিত্রে কি কোনো বিন্দুতেই স্পর্শ করে নাই। যদি এইরকম হয় একটা বৃত্ত, এইটা হলো স্পর্শ, এটা কি স্পর্শ করেছে PQ দ্বারা এই একটা বিন্দুতে স্পর্শ করছে, এটা হলো স্পর্শক। আর স্পর্শক হয় একটা বিন্দুতে। স্পর্শক কয়টা বিন্দুতে হয়? স্পর্শক যা একটি বিন্দুতে। আর ছেদক হয় কি? ছেদ করলে কিরকম হবে? এইরকম হবে PQ। ঠিক আছে, আর ছেদবিন্দু থাকে কয়টা? দুইটা, একটা বিন্দু একটা বিন্দু, এলো ছেদবিন্দু। ছেদক
যার দুটি বিন্দুতে ছেদ করে, যা দুটি বিন্দুতে ছেদ করে। সুতরাং ছেদক হচ্ছে দুইটা বিন্দুতে আর স্পর্শক হচ্ছে একটি বিন্দুতে, এটি কিন্তু খেয়াল করতে হবে। স্পর্শক হচ্ছে একটা বিন্দুতে, ছেদক হচ্ছে দুইটা বিন্দুতে। সবাই পরীক্ষা নিয়ে মনে হয় ব্যস্ত, আজকে লাইভ ক্লাসে খুবই কম সংখ্যক মানুষ আছে। তোমরা এখন এই যে স্পর্শকের কথা বললাম, এই স্পর্শক কয়েক রকম হয়। স্পর্শক কি আমি আবার বলি, এটা স্পর্শ করে নাই, এটা একটা বিন্দুতে স্পর্শ করে, আর ছেদক হলো দুইটা বিন্দুতে, এই ছেদক স্পর্শক। এখন শুধু স্পর্শকের কথা যদি বলি আমরা, স্পর্শক কয়েক ধরনের হয়। বহিঃস্পর্শক, অন্তঃস্পর্শক, তির্যক স্পর্শক, সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক। মনে করো দুইটা বৃত্ত যদি আঁকি আমরা, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটি বৃত্তের একই পাশে যদি দুটা স্পর্শক হয়, কেন্দ্রে একই পাশে আঁকা হয়, সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। কি স্পর্শক? সাধারণ স্পর্শক। আমি আবার বলি, সরল সাধারণ স্পর্শক হলো যদি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে হয়। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে, দেখো উপরে আছে, এই স্পর্শকের উপরে আছে, একই হলে, একই পাশে হলে এটাকে সরল সাধারণ স্পর্শক বলে। সরল সাধারণ স্পর্শক। স্পর্শকের সংখ্যা কিন্তু আসতে পারে, স্পর্শক কত প্রকার কি কি বর্ণনা করো আসতে পারে। সাধারণ সরল স্পর্শক। একটা হলো সাধারণ কেন বলা হয়েছে, দুইজনের একটি স্পর্শক। আরেকটা যদি এরকম হয়, এই দেখো এই দিকে যদি স্পর্শ করে, এটা হলো তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক, এটা হলো তির্যক, তির্যক সাধারণ স্পর্শক। তির্যক, দেখো এই স্পর্শকের একই পাশে দুইটি কেন্দ্র, সেটা হলো সাধারণ স্পর্শক। এই দুইটা বৃত্তের বিপরীত পাশে দুইটা কেন্দ্র, দেখো একটার উপরে কেন্দ্র, একটা নিচে কেন্দ্র, বিপরীত পাশে, স্পর্শকের বিপরীত পাশে যদি কেন্দ্র হয়, তবে এই বৃত্ত দুইটা স্পর্শক যা আঁকা হলো সেটা একটু তির্যক সাধারণ স্পর্শক। আর যদি স্পর্শকের একই পাশে দুইটা কেন্দ্র হয়, তো সেটাকে সরল সাধারণ স্পর্শক বলে। এরপরে আসো, আরো দুটি স্পর্শক আছে, সেটা কি? সেটা হলো অন্তঃস্পর্শক, একটা হলো বহিঃস্পর্শক। যেমন অন্তঃস্পর্শক কি, একটা বড় বৃত্ত আছে যার কেন্দ্র এখানে এ, এখন যদি আরেকটা বৃত্ত একে কেন্দ্র করে আছে, এই বিটাকে কেন্দ্র করে যদি আরেকটা বৃত্ত আঁকি যা এটাকে স্পর্শ করে, এরকম স্পর্শ করে যদি একটা বৃত্ত আঁকি, যারা একই সরল রেখায় থাকবে, এটা একটা প্রমাণ আছে, উপপাদ্য আছে। দেখো এটা হলো সাধারণ স্পর্শক পিকিউ। এটা কি বলা হয়? অন্তঃস্পর্শক। মানে অন্তঃস্পর্শক হলো দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু একই পাশে, দেখো স্পর্শকের একই, সাধারণ স্পর্শকের মতনই, কিন্তু দুইটা, এটা দেখো বিন্দু, দুইটা স্পর্শ বিন্দু কিন্তু দুই জায়গায়, আর স্পর্শ বিন্দু এক জায়গায়। দুইটা বৃত্তের স্পর্শক যদি একই বিন্দু হয়, সেটাকে বলা হয় অন্তঃস্পর্শ। কি স্পর্শ? অন্তঃস্পর্শ। সেটা কি কি বলা হয়? অন্তঃস্পর্শ। ক্লিয়ার? অন্তঃস্পর্শ। আমি আবার বলি, সংজ্ঞাটা এইভাবে লিখলে ভালো হয়, যে দুইটি বৃত্তের স্পর্শ বিন্দু যদি একটি বিন্দু হয় বা একই বিন্দুতে হয়, সেটাকে অন্তঃস্পর্শক বলে। দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি দুইটি বৃত্তকে একই বিন্দুতে স্পর্শ করে, তবে ওই বিন্দুতে বৃত্ত দুটির পরস্পর কি অন্তঃস্পর্শ বলা হয়। আমরা বহিঃস্পর্শ হয়, দেখো দুইটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত, এখানে একটা কেন্দ্র, এটা এ, এটা বি, এই হলো বহিঃস্পর্শ, এ পি কিউ না। সুতরাং এই বহিঃস্পর্শটা কি, যে আমি আবার বলি,
যদি কোনো স্পর্শক দুটি বৃত্তের একটি সাধারণ বিন্দু হয় এবং কেন্দ্রদ্বয় একই পাশে হয় সেটা হলো অন্তঃস্পর্শক। যদি কোনো বৃত্তের দুটি বৃত্তের একটা বিন্দুতে স্পর্শক হয় এবং কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পার্শ্বে অবস্থিত, এটার মতন দেখো, বিপরীত, একটা এই পাশে একটা এই পাশে, বিপরীত পার্শ্বে অবস্থিত হয়, সেটাকে বলা হয় বহিঃস্পর্শ। সেটাকে কি বলা হয়? বহিঃস্পর্শ। আমরা স্পর্শ কয়টা পেলাম? স্পর্শক আর স্পর্শ, দুটো কিন্তু একটু পার্থক্য আছে। সরল সাধারণ স্পর্শক হলো যে স্পর্শকের একই পাশে দুটি কেন্দ্র থাকে বৃত্তের, সেটা হলো সরল সাধারণ স্পর্শক। আর যদি যে স্পর্শক দুটা বৃত্তের কেন্দ্র স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকে, তির্যক সাধারণ স্পর্শক। আর এটা হলো অন্তঃস্পর্শক। হচ্ছে দেখো, এটা স্পর্শ বিন্দু কিন্তু দুইটা বিন্দু, স্পর্শ বিন্দু দুইটা বৃত্তের স্পর্শ বিন্দু যদি একটি হয় এবং স্পর্শকের একই পাশে যদি দুটি কেন্দ্র থাকে, একই পাশে দুইটা কেন্দ্র থাকে, সেটাকে বলা হয় অন্তঃস্পর্শক। আর দুইটা বৃত্তের একটি বিন্দুতে যদি সাধারণ স্পর্শক হয় এবং স্পর্শকের বিপরীত পাশে যদি কোন কেন্দ্র থাকে, সেটাকে বহিঃস্পর্শক বলে। সুতরাং এই স্পর্শকগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে 2 নম্বরে। হ্যাঁ, তির্যক স্পর্শক মানে স্পর্শক কতবার কি কি। আচ্ছা, এরপরে আসো, এই স্পর্শক দিয়ে তোমাদের উপপাদ্য আছে বাকি 3টা, 25, 26, 27। ক্লিয়ার? আমরা কি 25 নম্বর পড়াইতে পারবো? উপপাদ্য 25, 10 মিনিট হইলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখানে আরেকটু তথ্য জানতে হবে যে স্পর্শ বিন্দু কাকে বলে। আমরা এতক্ষণ বুঝাইছি কিন্তু যে এই হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এটা যদি লম্ব আঁকি, একটা স্পর্শ বিন্দু নেই এখানে পি বিন্দু, এই পিবি ওপিটাকে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলা হয়। এই ওপি কিন্তু ব্যাসার্ধ, ওপি কি ব্যাসার্ধ বলা যায়, কিন্তু যেহেতু একটা স্পর্শ বিন্দু আছে সেই জন্য এটার নাম কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর পিটি হলো স্পর্শক। এখন যদি একটা নাম দিই, পিটি একটা স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কোথায়? পি বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর পিটি হলো স্পর্শক, ক আছে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, আমি যদি একটা বিন্দুতে স্পর্শক আঁকি আর সেটা যদি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়, সেটার উপর লম্ব হবে। আমি আবার বলি, একটা বৃত্ত আঁকা হলো, এর কেন্দ্র হচ্ছে ও, স্পর্শ বিন্দু হচ্ছে পি, পিটি হলো স্পর্শক, পিটি হলো স্পর্শক, আর ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটা কিন্তু মনে রাখতে হবে, ওপিটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পিটি হলো স্পর্শক, ক বানান আছে, এটা স্পর্শ, দুইটা শব্দ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওপি, আর পিটি হলো স্পর্শক, ক। তবে এই পিটিটা হচ্ছে, এই ওপিটা হচ্ছে পিটির উপর লম্ব, এই পিটির উপর লম্ব কে? ওপি। এটা প্রমাণ করতে বলছে। তো বিশেষ নির্বাচনটা আমরা বুঝতে পেরেছি। অঙ্কন, পিটি স্পর্শকের উপর একটা সরলরেখার উপর কিন্তু আমরা জানি অনেকগুলি বিন্দু থাকে। এই সরলরেখার উপর কি অনেকগুলি বিন্দু আছে, বিন্দুর কোনো শেষ নেই, তাই না? আছে, শেষ আছে, আমরা যেহেতু সরলরেখা নির্দিষ্ট করে দিয়েছি, শেষ আছে। এই বিন্দুতে, এই স্পর্শকের উপর অনেকগুলি বিন্দুর মধ্যে একটা বিন্দু নিলাম, আমি মাত্র একটা বিন্দু নিলাম, কিউ, ও কিউ যোগ করি। আমি আবার বলি অঙ্কনের বিবরণ, যে পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নেই, কিউটা কিন্তু আরো দূরে হতে পারতো, কিউটা কিন্তু আরো কাছে হতে পারতো, আরো দূরে হতে পারতো, আরো দূরে হতে পারতো, তোমার ইচ্ছা। সুতরাং পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ নেই, ও কিউ যোগ করি, শেষ। অঙ্কনের বিবরণ এইটুকুই। প্রমাণ, প্রমাণটা একটু বুঝতে হবে, কথাটা ভালো করে মনোযুক্ত শোনো, তুই বুঝবা যে পিটি স্পর্শ, যেহেতু পি বিন্দুতে আমরা জানি স্পর্শ বিন্দু একটা, স্পর্শ বিন্দু কয়টা? পি বিন্দুতে। যেহেতু পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং এই পি বিন্দু ছাড়া একটা রেখার ভিতরে, এই যে পিটি রেখার উপরে অনেকগুলি বিন্দু আছে, ছোট ছোট অনেকগুলি বিন্দু নিয়ে একটা কি রেখা হয়। এই একটা বিন্দু ছাড়া বাকি সব বিন্দু বৃত্তের বাইরে আছে, কারণ আমরা জানি একটা বিন্দুতে স্পর্শ করে। বৃত্ত কি কয়টা বিন্দুতে স্পর্শ করে?
একটা বিন্দুতে, এটাই লিখছে যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং এই পি বিন্দু ছাড়া পিটি স্পর্শকের উপর সকল বিন্দু বৃত্তের বাইরে আছে, সকল বিন্দু বৃত্তের বাইরে আছে, সুতরাং এই কিউ বিন্দুটা কি বৃত্তের বাইরে অবস্থিত। সহজ একটা কথা, আমি আবার বলি, যেহেতু পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং পি বিন্দু ছাড়া সকল বিন্দু বৃত্তের বাইরে আছে, সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। যেহেতু বাইরে অবস্থিত, বাইরে যদি থাকে সেই কারণে ও কিউ কি বৃত্তের ব্যাসার্ধ না, ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ আগে লিখতে হবে, সুতরাং ও কিউ থামতে হবে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে কি বড়। যেহেতু পি বিন্দুতে একটি স্পর্শক আছে, এর জন্য বাকি যত বিন্দু আছে বৃত্তের বাইরে, সুতরাং এই ওপিটা হলো কি, যে ও কিউটা হলো বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়, এই যে বৃত্তের ব্যাসার্ধ ওপি পড়তে হবে। এখন যদি বলো ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, ভুল হবে কিন্তু, ও কিউ থামতে হবে বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়, অর্থাৎ কি ও কিউ গ্রেটার দেন পি কিউ। এটা কি শুধু এই কিউ বিন্দুর জন্য সত্য? কিউ যে জায়গায় রাখছে এই জায়গা তো না রেখে আমি এইখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে, যে কোনো জায়গার জন্য সত্য। এই জন্য লিখছে পরে এবং তা, এই যে তার কথাটা মনে রাখো, যে পিটি স্পর্শকের কিউ বিন্দু যে আছে সকল অবস্থার জন্য সত্য। এই যে কিউ বিন্দুটা আমি যে আকাশে নিই, দূরে নিই, আরো দূরে নিই, আরো দূরে নিই, এটি হচ্ছে সকল অবস্থা, সুতরাং তা এখানে কিন্তু তোমাদের মনে থাকবে না। এবং তার স্পর্শবিন্দু পি ব্যতীত, এই পি ছাড়া পিটি স্পর্শকের উপর সকল অবস্থার জন্য কিউ এর জন্য সত্য। কিউটা যে কোনো বিন্দুতে নাও পি ছাড়া, এই পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দুর জন্য সত্য। এবং তার স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ এর সকল অবস্থার জন্য সত্য। সকল অবস্থা বলতে কি, কিউটাকে আমি আরো দূরে নিতে পারি, কিউটাকে আরো কাছে নিতে পারি, যে কোনো নেওয়া যায়, যে কোনো জায়গায় নেওয়া যায়, সত্য। সুতরাং কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব। এখন বলো, আমি যদি বলি এখানে একটা কিউটা আরো কাছে নিয়ে আসলাম, এখানে কিউ দিলাম, অথবা কিউটা আরো দূরে নিয়ে গেলাম, অথবা আরো দূরে নিয়ে গেলাম, এই যে যতগুলি রেখা টানলাম ও কিউ ও কিউ ও কিউ ও কিউ সব বড়, একমাত্র ওপিটা হলো কি ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব। যেহেতু ও কি ক্ষুদ্রতম দূরত্ব, আমরা জানি একটা বিন্দু থেকে যদি লম্ব টানি সেটা সবচেয়ে ক্ষুদ্রতম হয়, সবচেয়ে কি হয়, এই ওপিটা সবচেয়ে ক্ষুদ্রতম দেখা এই পিটির উপর লম্ব, এই জন্য পিটির উপর লম্বকে ওপি। ক্লিয়ার? আমি আবার একটু আলোচনা করতে পারি প্রমাণ থেকে। যেহেতু যেহেতু পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, সুতরাং এই পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপর সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। সুতরাং ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপির চেয়ে বড়, অর্থাৎ ও কিউ গ্রেটার দেন ওপি, এবং তা স্পর্শবিন্দু পি ব্যতীত পিটি এর উপরস্থ সকল কিউ এর সকল অবস্থার জন্য সত্য। সুতরাং এই ও থেকে পি বিন্দুটাই সবচেয়ে নিকটে, এই পিটি স্পর্শকের উপর পি বিন্দুটাই ও থেকে সবচেয়ে কাছে, ও থেকে যে বিন্দুটা কাছে হয় সেটা যদি রেখাটা নিই সেটাই লম্ব হয়, সেটাই বলছে। সেই কারণে ওপি হলো, এটি লিখছে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, সুতরাং পিটি লম্ব ওপি। আশা করি বুঝতে পেরেছো, আমি সম্পূর্ণ লিখে দেখাই নাই, তোমরা বইয়ের থেকে একটু লিখে শিখে নিবা। আমি কথাগুলি বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, কতটুকু বুঝতে পেরেছো তোমরা সেটা তোমাদের উপর নির্ভর করে। আমি আগামী ক্লাসে আর দুটো পদ্য পড়ে আমরা অষ্টম অধ্যায় শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।